হাই গাইস, ওয়েলকাম টু পিয়ার্স ফাউন্ডেশন। হাউ আর ইউ? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জেন আয়ার। এই নভেলটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। শার্লট বন্টি এই নভেলটা লিখেছেন। আসলে আমরা এই নভেলটার যে প্রনাউন্সিয়েট করে থাকি জেন আয়ার, এটা আইপিএতে এটা প্রনাউন্সিয়েশনটা এরকম না। আইপিএতে প্রনাউন্সিয়েশনটা হচ্ছে জেন এয়ার হিসাবে। ঠিক আছে? তো যথারীতি আমরা যেভাবে বলে থাকি যে একটা নভেল ডিসকাস করার জন্য আমরা আমাদের লেকচারটাকে দুইটা ভাগে ভাগ করে থাকি। তো ফার্স্ট পার্টে যেটা থাকে সেটা হচ্ছে ক্যারেক্টার্স, থিম, সেটিংস, ব্যাকগ্রাউন্ড এগুলো নিয়ে আলোচনা করে থাকি। আর সেকেন্ড পার্টে যেটা থাকে সেটা হচ্ছে ক্রিটিক্যাল সামারি নিয়ে আলোচনা করে থাকি। তো আজকে এই লেকচারটার বা এই নভেলটার ফার্স্ট পার্ট, সুতরাং ফার্স্ট পার্টে আমরা আজকে আলোচনা করব ক্যারেক্টার্স, সেটিংস, ব্যাকগ্রাউন্ড, থিমস এগুলো নিয়ে আলোচনা করব। ওকে, সো লেট আস স্টার্ট আওয়ার ডিসকাশন। তো ফার্স্ট অফ অল সব প্রত্যেকটা লেকচারের ক্ষেত্রে এটা বলে থাকি যে প্রত্যেকটা লেকচারে বলি যে বায়োগ্রাফি লাইফ ডিউরেশন, অথরের যে লাইফ ডিউরেশনটা এটা খুব একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার। কারণ লাইফ ডিউরেশন তুমি উঠাতে পারলে সেটা একটা এক্সট্রা আউটপুট হিসাবে কনসিডার করা হয়ে থাকে। তো শার্লট বন্টির লাইফ ডিউরেশন হচ্ছে 1816 টু 1855। ওয়ান সেকেন্ড আবার বলছি আমি, 1816 সাল থেকে 1855 সাল পর্যন্ত শার্লট বন্টির লাইফ ডিউরেশন। তো শার্লট বন্টির পেশাগত দিকটা আমাদের জানা দরকার, কারণ আমরা যে নভেলটা নিয়ে আজকে ডিসকাস করতে যাচ্ছি এই নভেলটার মধ্যে অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস রয়েছে। তো শার্লট বন্টি একাধারে একজন নভেলিস্ট, একজন পোয়েট এবং একজন গভর্নেস ছিল। তার প্রফেশন ছিল তিনটা: নভেলিস্ট, পোয়েট এবং গভর্নর। শার্লট বন্টি এই জেন এয়ার এই নভেলটা একটা পেন নামে প্রকাশ করেছিল, একটা পেন নেমে প্রকাশ করেছিল, একটা ছদ্ম নামে প্রকাশ করেছিল। তো তার ছদ্মনামটা যেটা ছিল সেটা হচ্ছে কিউরার বেল। কিউরার বেল নামে একটা ছদ্ম নামে এই নভেলটা সে প্রকাশ করে। ঠিক আছে? তো এই নভেলটার আসলে ব্যাকগ্রাউন্ড ডিসকাশন বলতে গেলে যে বিষয়টা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস অর ফিচার্স সম্পর্কে জানতে হবে। এই নভেলটার যে ইম্পর্টেন্ট অ্যাসপেক্টসগুলো আছে বা ফিচার্স আছে সে বিষয়গুলো সম্পর্কে জানা দরকার। তো এই নভেলের ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস বা ফিচার্স এগুলো অনেক আছে। তার মধ্যে ফার্স্ট অফ অল যেটা সেটা হচ্ছে ফার্স্ট পারসন ন্যারেটিভ পয়েন্ট অফ ভিউ। ফার্স্ট পারসন ন্যারেটিভ পয়েন্ট অফ ভিউ থেকে নভেলটাকে ন্যারেট করা হয়েছে। দ্বিতীয় নম্বরে যেটা আছে সেটা হচ্ছে যে এই আমাদের যে নভেলের যে প্রোটাগনিস্ট বা সেন্ট্রাল ক্যারেক্টার জেন এয়ার বা জেন, তার যে একজন শিশু থেকে বা তার শৈশব থেকে তার বেড়ে ওঠার যে ঘটনাটা সেটা এখানে দেখানো হয়েছে। এই নভেলটা বেসিক্যালি এটাকে জার্মানিক যে ক্লাসিক নভেলের জেনার আছে বিল্ডিংস রোম্যান, এই বিল্ডিংস রোম্যান নভেলের ক্লাসিক্যাল পয়েন্ট অফ ভিউ এখানে রয়েছে। বিল্ডিংস রোম্যান এই ক্লাসটা দ্বারা যেটা বোঝানো হয় এটা হচ্ছে ফর্মেটিভ নভেল, অর্থাৎ অবনতি থেকে একটা মানুষের যে উন্নতি হয়ে থাকে বা উন্নয়ন হয়ে থাকে সেই জিনিসটা এখানে বা এই নভেলে এটাকে দেখানো হয়েছে। কারণ জেন আয়ারের ট্রমাটিক চাইল্ডহুড, ভীতিকর শৈশব থেকে শুরু করে তার ইন্ডিভিজুয়াল পর্যন্ত বেড়ে ওঠা এটাকে দেখানো হয়েছে। এই নভেলটায় গোথিক এলিমেন্টসের ব্যবহার করা হয়েছে, বিভিন্ন ধরনের গোথিক এলিমেন্টস সেটার ব্যবহার করা হয়েছে। এই নভেলটায় রয়েছে অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস। শার্লট বন্টি যে গভর্নেন্স হিসাবে দীর্ঘ সময় ধরে কাজ করেছিল সেই অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট এখানে রয়েছে। সেটা যে তার প্রফেশন ছিল গভর্নেন্স হিসাবে কাজ করাটা, সেই বিষয়টা এখানে চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এরপরে এই নভেলের যে আর্ট অফ ক্যারেক্টারাইজেশন, এখানে স্টেরিওটিপিক্যাল বায়োনিক হিরো হিসেবে হিরোকে বা এখানে যে মেল ক্যারেক্টার, ফান্ডামেন্টাল মেল ক্যারেক্টার, পুরুষ প্রধান চরিত্র, সেটাকে স্টেরিওটিপিক্যাল বায়োনিক হিরো হিসাবে আর্ট অফ ক্যারেক্টারাইজেশনটাকে দেখানো হয়েছে। তো এই বিষয়গুলো মনে রাখতে হবে যে ফার্স্ট পারসন ন্যারেটিভ পয়েন্ট অফ ভিউ, তারপরে এখানে রয়েছে চাইল্ডহুড থেকে বেড়ে ওঠা পর্যন্ত, তারপরে রয়েছে এখানে বিল্ডিংস রোম্যান যে একটা এলিমেন্ট সেটা রয়েছে, এখানে রয়েছে হচ্ছে গোথিক এলিমেন্টস, এখানে রয়েছে অটোবায়োগ্রাফি, আর এখানে রয়েছে কি যে সেটা হচ্ছে স্টেরিওটিপিক্যাল বায়োনিক হিরো মেল ক্যারেক্টারকে দেখানো হয়েছে। তো এই ছিল এই নভেলটার মোটামুটি ব্যাকগ্রাউন্ড। এবার আমরা যদি এই নভেলটার সেটিংসের দিকে দেখি, সেটিংস, তাহলে যেটা পাবো এখানে বেসিক্যালি তিনটা সেটিংসের ব্যবহার আছে বা তিন জায়গায় প্লট অফ দ্য নভেল এই তিনটা জায়গাতে এগুলো সংগঠিত হয়েছে। তো ফার্স্ট অফ অল প্রথম সেটিং যেটা
জেন এয়র এর যে চাইল্ডহুডটা কেটেছিল তার আঙ্কেলের বাড়িতে, সেই একটা সেটিংকে দেখানো হয়েছে, অর্থাৎ রেড রুম নামে একটা সেটিং এখানে দেখানো হয়েছে। দ্বিতীয় নম্বর সেটিংটা হচ্ছে জেন আয়ার যে স্কুলটা, যে অরফানেজ স্কুলটাতে পড়তো, সেই স্কুলটা একটা সেটিং। সেই স্কুলটার নাম হচ্ছে লর্ড স্কুল। লর্ড স্কুলে জেন আয়ার স্টুডেন্ট হিসাবে যখন পড়াশোনা করেছে, সেখানে এই সেটিংটাকে দেখানো হয়েছে দ্বিতীয় নম্বরে। আর থার্ড নম্বরে যে সেটিংটা এখানে দেখানো হয়েছে সেটা হচ্ছে থর্নফিল্ড ম্যানোর নামে একটা কান্ট্রি এলাকা, একটা গ্রাম্য এলাকা, থর্নফিল্ড ম্যানোর। এই থর্নফিল্ড ম্যানোর হচ্ছে সেটিং। সুতরাং এই নভেলটাতে তিনটা সেটিং ব্যবহার করা হয়েছে। ফার্স্ট অফ অল জেন্স আঙ্কেলস হাউস, সেকেন্ড স্কুল অফ দ্য জেন, সেটার নাম হচ্ছে লর্ড স্কুল, আর থার্ড নাম্বার হচ্ছে থর্নফিল্ড ম্যানোর, একটা যে গ্রাম বা একটা যে কান্ট্রি সাইড, সেটা এখানকার সেটিং। ওকে, তো এই গেল সেটিং। বাট এখানে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ক্যারেক্টার্স আর থিমসে যাওয়ার আগে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, সেটা হচ্ছে নভেলিস্ট এখানে স্পেসিফিক্যালি 5 ডেভেলপমেন্টাল স্টেজ এটাকে দেখিয়েছে, অর্থাৎ ট্রমেটিক চাইল্ডহুড থেকে শুরু করে, ভীতিকর শৈশব থেকে শুরু করে একটা মানুষের বেড়ে ওঠা, একবারে পরিপূর্ণ মানুষ হিসাবে বেড়ে ওঠা পর্যন্ত 5টা স্টেজের কথা এখানে বলা হয়েছে। তো ফার্স্ট স্টেজ এখানে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে যে প্রোটাগনিস্ট ট্রমাটিক চাইল্ডহুড, এটা দেখানো হয়েছে। অর্থাৎ প্রোটাগনিস্ট যে অপ্রেসিভ রিলেটিভসদের সাথে বা মধ্যে বাস করতো, সেই জিনিসটাকে দেখানো হয়েছে। দেখো, এটা কিন্তু একটা অটোবায়োগ্রাফিক্যাল নভেল, এখানে অনেক ক্যারেক্টার্স আছে, অনেক মানুষের সাথে সাক্ষাৎ আছে, ঠিক আছে। তো এরপরে দ্বিতীয় নম্বর যে জিনিসটা দেখানো হয়েছে সেটা হচ্ছে যে তার শিক্ষা জীবনটাকে দেখানো হয়েছে। সেন্ট্রাল ক্যারেক্টারের যে শিক্ষা জীবন, সে একটা অরফানেজ স্কুলে যে পড়াশোনা করেছে, লর্ড স্কুল, সেই স্কুলে তার শিক্ষা জীবনটাকে দেখানো হয়েছে। সেখানে তার শিক্ষিকা, সেখানে তার বন্ধু বান্ধব, এইটাকে দেখানো হয়েছে, তার বেড়ে ওঠাটাকে দেখানো হয়েছে। 3 নম্বর যেটা ডেভেলপমেন্টাল স্টেট বা জেন্স ডেভেলপ বা গ্রোথ যেটাকে দেখানো হয়েছে, সেটা হচ্ছে গভর্নেন্স হিসাবে যে তার সময় কেটেছিল থর্নফিল্ড ম্যানোরে, সেই সময়গুলোকে দেখানো হয়েছে। 4 নম্বর যেটা, সেটা হচ্ছে শেষবারের মতো তার কাজিনদের সাথে তার সময় কাটানো, এবং 5 নম্বর হচ্ছে আবার থর্নফিল্ড ম্যানোরে ফিরে গিয়ে বিয়ে করা, তার বৈবাহিক জীবন পর্যন্ত দেখানো হয়েছে, এবং এখানে এভাবে নভেলটাকে সমাপ্ত করা হয়েছে। তো এবার ক্যারেক্টার্সের ব্যাপারে আসি। এই নভেলটাতে অনেকগুলো চরিত্র নিয়ে আলোচনা করা হয়েছে। ন্যারেটিভ পয়েন্ট অফ ভিউ থেকে দেখা যায় 38 থেকে 40টা ক্যারেক্টার নিয়ে এই নভেলটাতে আলোচনা করা হয়েছে। বাট এতগুলো ক্যারেক্টার মনে রাখার কোনো দরকার নেই। স্রেফ 7 to 8 ক্যারেক্টার্স তোমরা যদি ভালোভাবে পিক আপ করো, তাহলে এই নভেলটা চমৎকারভাবে তোমরা বুঝতে পারবে। তো এই নভেলের যে প্রোটাগনিস্ট বা সেন্ট্রাল ক্যারেক্টার, সে হচ্ছে জেন এয়ার। জেন এয়ারকে দেখানো হয়েছে একজন 9 বছরের অরফ্যান গার্ল হিসাবে। সে যে তার আঙ্কেলের বাড়িতে বসবাস করত, সে তার আঙ্কেল যখন জীবিত ছিল তখন তার জীবনটা খুব সুন্দর ছিল। তার আঙ্কেলের মৃত্যুর পরে তার চাইল্ডহুডটা ট্রমাটিক হয়ে যায়, আতঙ্কিত, টেরিফাইড একটা চাইল্ডহুড তাকে লিড করতে হতো। তার আন্টি তাকে পছন্দ করতো না। তারা একসময় সিদ্ধান্ত নিল যে এই এতিমকে কি করা হবে, একটা এতিমখানায় পাঠিয়ে দেওয়া হবে, এবং সেই হিসাবে তাকে লর্ড স্কুলে, এই যে একটা অরফান স্কুল, সেখানে তাকে পাঠিয়ে দেওয়া হয়, এবং সেখান থেকে সে পড়াশোনা করে তারপরে সে তার বন্ধু হয়, তার স্কুলের যে টিচাররা আছে তাদের একটা গুরুত্ব আছে তার জীবনে। তারপরে সে সেখান থেকে থর্নফিল্ড ম্যানোরে গভর্নেন্স হিসাবে প্রফেশন চুজ করে সেখানে একটা ছোট্ট বাচ্চা মেয়েকে দেখাশোনা করার জন্য যায়। এটাই হচ্ছে জেন এয়ার। এরপরে 2 নম্বরে যে চরিত্রটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মিস্টার রোচেস্টার হচ্ছে এই উপন্যাসের, আমরা এটাকে হিরো বলতে পারি। জেন এয়ারকে হিরোইন বলতে পারি, আর মিস্টার রোচেস্টারকে আমরা হিরো বলতে পারি। মিস্টার রোচেস্টারকে এখানে এই জায়গাতে যেভাবে চরিত্রটা দেখানো হয়েছে, সেটা হচ্ছে স্টেরিওটিপিক্যাল বায়োনিক হিরো হিসাবে দেখানো হয়েছে। অর্থাৎ এর বিয়ে হওয়ার পরে তার বৈবাহিক জীবনটা সুখের ছিল না, সে তার ওয়াইফের উপরে স্যাটিসফাইড ছিল না, যার কারণে সে ইউরোপের বিভিন্ন জায়গায়
ইউরোপিয়ান কান্ট্রিগুলো ঘুরে, ফ্রান্সে গিয়েছে, জার্মানিতে গিয়েছে, এভাবে ঘুরে একাধিক মিস্ট্রেসের সাথে তার লাইফটাকে স্পেন্ড করেছে এবং স্পেন্ড করে শেষ পর্যন্ত তার আবার গ্রামে থর্নফিল্ড ম্যানর এখানে ফিরে এসেছে। ফিরে এসে যখন সে জেন এয়ারকে পাচ্ছে তখন তার জীবনে একটা মুড চেঞ্জ হয় এবং একটা একটা পরিবর্তন পরিলক্ষিত হয়। থার্ড নাম্বার ক্যারেক্টার হিসেবে এখানে যেখানে দেখানো হয়েছে সেটা হচ্ছে হেলেন বার্নস। হেলেন বার্নস হচ্ছে জেন এয়ারের স্কুল ফ্রেন্ড। সে যে স্কুলে পড়তো সেই স্কুল ফ্রেন্ড হচ্ছে হেলেন বার্নস। এখানে হেলেন বার্নস এটা অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টের মধ্যে, স্কুল জীবনটা অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টের মধ্যে চলে আসে। হেলেন বার্নস ছিল হচ্ছে জেন এয়ারের খুব ঘনিষ্ঠ বান্ধবী। তার সাথে সে চমৎকারভাবে সময় কাটাতো। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে যে হেলেন বার্ন টিউবারকুলোসিস আক্রান্ত হয়ে সে মারা যায় এবং জেন এয়ার এর জীবনে একটা দুঃখ নেমে আসে, চমৎকারভাবে একটা খুবই একটা দুঃখ নেমে আসে। তার এই ঘনিষ্ঠ বন্ধুকে হারিয়ে সে ব্যথিত হয়ে যায়। এরপরে যে চরিত্রটাকে দেখানো হয়েছে সেই চরিত্রটা হচ্ছে এসটি জন রিভার্স নামে একটা চরিত্র, সেটাকে দেখানো হয়েছে। এরপরে যে মিস্টার ব্রকলি হার্টস এই একটা ক্রুয়েল ক্যারেক্টার ছিল, চমৎকার, এই খুব অত্যাচার করতো স্টুডেন্টের উপরে, একটা ক্রুয়েল ক্যারেক্টার ছিল। এরপরে যে চরিত্রটা দেখানো হয়েছে সেটা হচ্ছে মিস ট্যাম্পল হচ্ছে একজন এই স্কুলের টিচার বা একজন সুপারিনটেন্ডেন্ট। সে খুব হেল্পফুল এবং মিস্টার ব্রকলি হার্টসের সাথে এর চারিত্রিক বৈশিষ্ট্যের কোনো মিল ছিল না। ওকে, তো এরপরে যে চরিত্রটা গুরুত্বপূর্ণ সেই চরিত্র হচ্ছে অ্যাডেল ভ্যারেন্স। এই অ্যাডেল ভ্যারেন্স হচ্ছে মিস্টার রচেস্টার বা এডওয়ার্ড রচেস্টারের হচ্ছে একটা মিস্ট্রেসের কন্যা, কিন্তু এর পিতা কিন্তু এডওয়ার্ড রচেস্টার না। তার কাছে এই মেয়েটা অন্য দিক থেকে চলে এসেছে, আর তার দেখভাল করার জন্যই জেন এয়ার এই থর্নফিল্ড ম্যানর এই কান্ট্রি সাইড বা যে কান্ট্রি এলাকা সেখানে যায়। এরপরে যে চরিত্রটা এখানে আবার গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মিসেস রিড হচ্ছে জেন এয়ারের সেই ক্রুয়েল আন্টি, যে তাকে কখনোই পছন্দ করে না। তার যে সোশ্যাল পজিশন, তার যে দারিদ্রতা, তার যে দৈন্যতা, এটাকে সবসময় দোষারোপ করতে থাকে। ঠিক আছে, এরপরে যে গুরুত্বপূর্ণ একটা চরিত্র সেটা হচ্ছে মিসেস ফেয়ারফক্স হচ্ছে এডওয়ার্ড রোচেস্টার এর বাড়ির হাউসকিপার। এখানে দেখো, সার্ভেন্ট, গভর্নেস, হাউসকিপার। সার্ভেন্ট হচ্ছে সর্বনিম্ন, গভর্নেসটা হচ্ছে ছোট বাচ্চাদের দেখভাল করার জন্য, আর হাউসকিপার হচ্ছে বড় মানুষ যারা থাকে তাদের দেখভাল করার জন্য হাউসকিপারদেরকে রাখা হয়। তাহলে মিসেস ফেয়ারফক্স হচ্ছে এই বাসার হাউসকিপার। ওকে, তাহলে এই মোটামুটি যে চরিত্রগুলো, এই যে 6-7টা চরিত্র, এগুলোই হচ্ছে মেজর ক্যারেক্টার্স। তো আমি চরিত্রগুলো এক নিঃশ্বাসে আবার বলার প্রয়াস করছি। তো প্রথম নাম্বার হচ্ছে জেন এয়ার, দ্বিতীয় নাম্বার হচ্ছে মিস্টার রোচেস্টার বা এডওয়ার্ড রোচেস্টার, তৃতীয় নাম্বার যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে ব্রকলি হার্টস, চতুর্থ নম্বরে যেটা দেখানো হয়েছে মিস ট্যাম্পল, পঞ্চম নম্বরে যেটাকে দেখানো হয়েছে অ্যাডেল ভ্যারেন্স, ষষ্ঠ নম্বরে দেখানো হয়েছে মিসেস রিড, সপ্তম নম্বর যেটাকে দেখানো হয়েছে মিসেস ফেয়ারফক্স, এবং অষ্টম নম্বর চরিত্র হিসাবে এসটি জন রিভার্স। এই চরিত্রগুলোই এই উপন্যাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র। আর এর বাকি যেগুলো রয়েছে সেই চরিত্রগুলো আসলে হিউজ ক্যারেক্টার্স, 38 থেকে 40টা চরিত্রের ব্যবহার করা হয়েছে এখানে। সো দিস ইজ হিউজ ক্যারেক্টার্স। এরপরে যেটা আছে, এবার নভেলের থিমসে আমরা চলে আসি। তো এখানে যে থিমস দেখানো হয়েছে 6 থেকে 8টা থিমস দেখানো হয়েছে। তো এখানে ফার্স্ট থিম যেটা সেটা হচ্ছে ফ্যামিলি, অর্থাৎ আমাদের যে সেন্ট্রাল ক্যারেক্টার জেন এয়ার, এর ফ্যামিলির একটা সন্ধান ছিল, তার কারণে তার পরিবার পাওয়ার একটা আকাঙ্ক্ষা। ভিক্টোরিয়ান পিপুলরা কিন্তু ফ্যামিলির প্রতি গুরুত্ব বেশি দিত না, যার কারণে জেন এয়ার উপন্যাসটার মাধ্যমে শার্লট ব্রন্টি মানুষের ফ্যামিলির উপরে যে গুরুত্বটা থাকে সেই গুরুত্বটাকে কিন্তু চমৎকারভাবে তিনি ফুটিয়ে তুলেছেন। এরপরে যেটা আছে সেকেন্ড থিম হিসাবে সোশ্যাল পজিশন, অর্থাৎ সামাজিকভাবে মানুষ পশ্চাৎপদ থাকলে তাকে কত ধরনের নির্যাতন, অত্যাচার, এই জিনিসগুলো সহ্য করতে হয়, এই জিনিসটাকে দেখানো হয়েছে। থার্ড নাম্বার যেটা আছে রিলিজন খুব ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ ভিক্টোরিয়ান পিরিয়ডে রিলিজন এবং সায়েন্স ভিক্টোরিয়ান কম্প্রোমাইজ, ভিক্টোরিয়ান কনফ্লিক্ট এটা তীব্র ছিল, যার কারণে শার্লট ব্রন্টি এই নভেলটা 1847 সালে নভেলটা প্রকাশ করা হয়। আর এই নভেলটা প্রকাশের মাধ্যমে রিলিজনের প্রতি যে মানুষের যে বিভিন্ন ধরনের মিসগাইড সেটাকে উপস্থাপন করেছেন। চতুর্থ নম্বরে যেটাকে দেখানো হয়েছে সেটা হচ্ছে
জেন্ডার ইনইকুয়ালিটি, নারী ও পুরুষের মধ্যে যে একটা ভেদাভেদ, একটা সমতা, সেটাই। আর জেন্ডার ইনইকুয়ালিটি থাকার কারণে ভিক্টোরিয়ান পিরিয়ডে ব্যাপক পরিমাণে শার্লট বন্টি কিন্তু তার নামটাতে এই উপন্যাসটা প্রকাশ করতে পারেনি। তাকে খুরের বেল নামে একটা পুরুষের ছদ্মনাম নিয়ে এই নভেলটাকে প্রকাশ করতে হয়েছিল। ইভেন ভিক্টোরিয়ান পিরিয়ডের আরও একজন বিখ্যাত ওমেন নভেলিস্ট যার নাম হচ্ছে জর্জ ইলিয়ট, তারও কিন্তু নাম এটা একটা ছদ্মনাম। সুতরাং জেন্ডার ইনইকুয়ালিটি এটা একটা তীব্রভাবে ভিক্টোরিয়ান পিরিয়ডে এই বিষয়টা তীব্রতা ছিল। এরপরে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে এক্সটার্নাল বিউটি ভার্সেস ইন্টারনাল বিউটি। এক্সটার্নাল বিউটি ভার্সেস ইন্টারনাল বিউটি, মানুষের বাহ্যিক আর অভ্যন্তরীণ যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের বিষয়টা এই নভেলটাতে ব্যাপক পরিমাণে ফুটিয়ে তোলা হয়েছে। অটোবায়োগ্রাফি ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিমস অফ দ্য নভেল। তাহলে এখানে আমরা থিমের ব্যাপারটা যেটা দেখতে পাচ্ছি, এই থিমগুলোকে এখানে উপস্থাপন করা হয়েছে। সুতরাং আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই। পরবর্তী সেকেন্ড পার্ট লেকচারে আমরা এর ক্রিটিক্যাল সামারি নিয়ে হাজির হব। টিল দেন, আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবে।